হ্যালো বন্ধুরা, তো আজ আমি এক্সপ্লেন করতে চলেছি ইওর লাই ইন এপ্রিলের পরবর্তী 4টি এপিসোড, অর্থাৎ এপিসোড 5 থেকে এপিসোড 8 পর্যন্ত। তো গত ভিডিওর শেষে অর্থাৎ এপিসোড 4-এর শেষে আমরা দেখছিলাম যে কাউরি পারফরমেন্স শেষে অজ্ঞান হয়ে গেছিল এবং বর্তমানে সে হাসপাতালে রয়েছে, যেখানে তার সাথে দেখা করতে সুবাকি, ওয়াতারি ও কোসে এসেছে। আমরা জানতে পারি যে তারা যে পারফরমেন্স দিয়েছিল তার জন্য তারা কম্পিটিশন থেকে ডিসকোয়ালিফাই হয়ে গেছে, কিন্তু এর জন্য কাউরির একটুও মন খারাপ হয় না এবং সে কোসেকে কোনো দোষারোপও করে না। কথা শেষে তিনজন যখন বাড়িতে ফিরে যাচ্ছিল তখন কাউরি কোসেকে জিজ্ঞাসা করে সে আবার পিয়ানো প্লে করা চালিয়ে যাবে নাকি। তখন কোসে বলে জানি না, ভেবে দেখিনি। তখন কাউরি বলে যে কেন ভাবনি, কালকে দিনটা কি তুমি কখনো ভুলতে পারবে? কারণ তুমি তো অনেক ভালো পিয়ানো প্লে করেছিলে। এরপর কোসে যখন মাঠের পাশ দিয়ে যাচ্ছিল তখন ওয়াতারি তাকে দৌড়ে এসে বলে যে কাউরি কাল হাসপাতাল থেকে ডিসচার্জ হবে, তো সে তার সাথে কাল কাউরিকে দেখতে যাবে নাকি। তো কোসে বলে যে সে যাবে না, কারণ তার জন্যই কাউরি কম্পিটিশন থেকে ডিসকোয়ালিফাই হয়ে গেছে এবং এর জন্য সে তার সামনে যেতে চায় না। তখন ওয়াতারি বলে যে এতে তোমার কোনো দোষ নেই, কারণ সে তো নিজেই তোমাকে সিলেক্ট করেছিল, আর তোমরা সেদিন যে পারফরমেন্স দিয়েছিলে তা আমি জীবনে কখনো ভুলবো না, কারণ তোমাদেরকে পারফরমেন্সের সময় একদম পারফেক্ট লাগছিল। এরপর আমরা সুবাকিকে দেখি যে আজ ভালোভাবে প্র্যাকটিস করতে পারছিল না। তো প্র্যাকটিস শেষে বাড়ি ফেরার সময় সুবাকির বান্ধবী তাকে জিজ্ঞাসা করে তার এবং কোচের মাঝে কোনো সমস্যা হয়েছে নাকি, কারণ দুদিন ধরে তাকে কেমন জানি অন্যরকম লাগছে। আর তখন সুবাকি রেগে গিয়ে বলে যে আরে এসব কি বলছো, আমাদের মধ্যে কিছুই হয়নি। আর তখন সেখানে সাইটো নামের একটা ছেলে চলে আসে, যে কিনা একসময় সুবাকিদের বেসবল টিমের ক্যাপ্টেন ছিল। তারপর সুবাকি সাইটোর সাথে বাড়ির দিকে রওনা হয়। রাস্তায় সাইটো সুবাকিকে তার মনের কথা বলে যে সে সুবাকিকে ভালোবাসে। এরপর আমরা সুবাকিকে একটি পার্কে বসে থাকতে দেখি, যেখানে বসে সে সাইটো সম্পর্কে ভাবছিল যে সাইটো একদম পারফেক্ট ছেলে যাকে সবাই পছন্দ করে এবং চায়, এবং সেও একসময় তাকে নিয়ে স্বপ্ন দেখত। কিন্তু সাইটোর মনের কথা জানার পরও তার কোনো অনুভূতি হচ্ছে না কেন? কারণ এ কথা যদি সে তাকে 2 বছর আগে বলতো তাহলে তার খুশির কোনো ঠিকানাই থাকতো না। তাহলে আজ কেন কোনো অনুভূতি হচ্ছে না? পরের দিন কাউরি ডিসচার্জ হয়ে স্কুলে চলে আসে এবং সেখানে কাউরিকে দেখতে পেয়ে কোচে হঠাৎ লুকিয়ে পড়ে। কোচে সাহস করে কাউরির কাছে যেতে গেলে দেখে যে সেখানে ওয়াতারি চলে এসেছে, আর তখন সে কাউরির কাছে না গিয়ে চলে যায়। স্কুল শেষে যখন কোচে বাড়ি ফিরছিল তখন একটি ব্রিজের উপর কাউরির সাথে তার দেখা হয়। তখন কোচে কাউরিকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে, আর কাউরি উত্তরে বলে যে সে এখানে বাচ্চাদের সাথে খেলা করছে। কিন্তু পিছন থেকে বাচ্চারা সত্যি কথাটা বলে দেয় যে সে এখানে কারোর জন্য অপেক্ষা করছিল। আসলে সে এখানে কোচের জন্যই অপেক্ষা করছিল। তখন কাউরি কথা পাল্টিয়ে হাসপাতাল থেকে ডিসচার্জ হয়েছে এজন্য কোচের কাছ থেকে গিফট চাই, কিন্তু কোচে তো তার জন্য কোনো উপহারই কিনেনি। এ কথা শুনে কাউরি সেখানে কাঁদতে শুরু করে এবং বলে যে ওয়াতারি তো তার জন্য ফুল নিয়ে এসেছিল, কিন্তু সে তো তার জন্য কিছুই নিয়ে আসেনি। তখন কোচে কাউরির কান্না থামানোর জন্য বলে যে সে যা চাই তাই দেবে। তখন কাউরি সুযোগ পেয়ে কোচেকে পিয়ানোর প্রতিযোগিতায় যোগ দিতে বলে, কিন্তু কোচে বলে এটা বাদ দিয়ে অন্য কিছু চাইতে। তখন কাউরি বলে যে তোমার কি ভয় লাগছে, কিন্তু তুমি তো সেদিন অনেক ভালো পিয়ানো প্লে করেছিলে। তখন কোচে বলে যে না, ভয় লাগছে না, কিন্তু আমি হলাম সে ব্যক্তি যে তার ট্যালেন্টকে ফেলে রেখেছে জং ধরার জন্য। তখন কাউরি বলে যে তুমি একা না, আমাদের মতো অনেক মিউজিশিয়ান আছে যারা নতুনভাবে শুরু করছে, আর আমাদের বয়স তো মাত্র 14 বছর, মানে আমরা এখনো চাইলে শুরু করতে পারবো। আর এটা বলে সে নদীতে ঝাঁপ দেয়। আর কাউরির এমন জোশ দেখে কোচে অনুপ্রাণিত হয়ে যায় এবং বলে যে আমি নিজেকে তোমার মতো হওয়া থেকে আটকাতে পারছি না, এবং সেও নদীতে ঝাঁপ দেয়। আর এভাবে এপিসোড 5 শেষ হয়ে যায়। এপিসোড 6-এ আমরা কাউরিকে কোচের বাসাতে দেখি। সেখানে কাউরি কোচের মিউজিক্যাল রুমে পিয়ানোকে এভাবে অযত্নে পড়ে থাকতে দেখে কোচের উপর অনেক রেগে যায় এবং পিয়ানোর উপর পড়ে থাকা ধুলো ময়লা পরিষ্কার করতে থাকে। তারপর যখন মিউজিক্যাল রুমের জানালা খুলে দেয় তখন সে দেখে যে সুবাকি ও কোচে একে অপরের প্রতিবেশী। আর সুবাকি কাউরিকে কোচের বাড়িতে কোচের টি শার্টে দেখে অনেক রেগে যায়।
এবং পরের দিন প্র্যাকটিসে সে সেই রাগ ঝাড়ে। এরপর আমরা কাওরি ও কোসেকে মিউজিক্যাল রুমে দেখি, যেখানে কোসে পিয়ানো প্লে করছিল এবং কাওরি তা রেকর্ড করে নেয়। পরে কোসে যখন রেকর্ডিংটি শুনে তখন সে একদম হতাশ হয়ে যায়, কারণ সে অনেক খারাপ পিয়ানো প্লে করেছে। আর এর জন্য সে বলে যে ভালো হবে আমি এখনই এসব বাদ দিয়ে পিছু হটে যাই। কিন্তু কাওরি বলে যে সে তো কোচের সকল ডকুমেন্ট প্রতিযোগিতায় দিয়ে দিয়েছে এবং সে এখন আর পিছু হটতে পারবে না। রাতে কোচে যখন পিয়ানো প্লে করছিল তখন সুবাকি তা শুনছিল এবং সুবাকির মা যখন এটা শুনতে পায় তখন তিনি জিজ্ঞাসা করেন যে এটা কি কোচে প্লে করছে, আর সুবাকি বলে যে হ্যাঁ। পরের দিন কাওরি কোচেকে বলে যে যেহেতু সে মিউজিক শুনতে পায় না সেহেতু তাকে মিউজিক ইমাজিন করতে হবে, তাহলে সে প্রতিযোগিতায় ভালো পারফর্ম করতে পারবে। তো রাতে কাওরি কোচের বাড়িতে যায় এবং সেখানে কোচেকে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করে সে কি তার উপর রেগে আছে নাকি, কারণ সেই কোচেকে পিয়ানো প্লে করতে বাধ্য করছে এবং তাকে জোর করে পিয়ানো প্র্যাকটিস করাচ্ছে। তখন কোচে বলে তুমি সেদিন পিয়ানোর ধুলা পরিষ্কার করনি, তুমি আমার উপর পড়ে থাকা ধুলা পরিষ্কার করেছিলে। আর আমার জীবন তো সেদিনই পাল্টে গেছিল যেদিন আমি তোমাকে প্রথম মিউজিক প্লে করতে শুনেছিলাম, আর তখন জীবনে প্রথম আমার কাছে সবকিছু রঙিন মনে হয়েছিল। তো পরের দিন কোচে স্কুলের পিয়ানো রুমে বসে আবার পিয়ানো প্লে করার চেষ্টা করে, কিন্তু রেকর্ডিং শুনে সে দেখে তার একটু উন্নতি হয়নি এবং সে আবারও হতাশ হয়ে যায়। তখন কাওরি বলে যে চলো আমরা বাইরে গিয়ে আমাদের বন্ধুদের চিয়ার আপ করি। আর সেদিন বাইরে তাদের স্কুলের টুর্নামেন্ট ছিল। তখন তারা বাইরে গিয়ে দেখে যে সুবাকি ব্যাটিং করছিল। সুবাকি কাওরি ও কোসেকে একসাথে দেখে অন্যমনস্ক হয়ে যায় এবং খেলায় ভালো পারফর্ম করতে পারে না। সুবাকির মনে হচ্ছিল যে তার এবং কোচের মাঝে এখন কাওরি চলে এসেছে এবং কোচের জীবনে তার আর কোনো জায়গা নেই। রাতে যখন সুবাকি বাড়ি যাচ্ছিল তখন কোচে তার কাছে এসে তার পায়ে আলতো করে টোকা দেয়, আর সুবাকি অনেক জোরে চিৎকার করে ওঠে কারণ সুবাকির পায়ে আঘাত লেগেছিল। তখন কোচে তাকে পিঠে তুলে নেয়। রাস্তায় সুবাকি কোচেকে জিজ্ঞাসা করে যে সে কিভাবে বুঝলো তার পায়ে ব্যথা লেগেছে। তখন কোচে বলে তুমি হয়তো ভুলে যাচ্ছ যে আমরা ছোটবেলার বন্ধু। তখন আমরা একটি ফ্ল্যাশব্যাকে দেখি যে ছোটবেলায় একবার সুবাকিও কোচেকে এভাবে তার পিঠে করে নিয়ে যাচ্ছিল। কোচে সুবাকিকে বলে যে তুমি ছোটবেলা থেকে শুধু আমার খুশি নিয়ে ভেবেছো এবং সবসময় আমার পাশে ছিলে, এখন আমার পালা। আর হ্যাঁ, তুমি সবসময় আমার বন্ধুই থাকবে। আর এই কথা শুনে সুবাকি অনেক আবেগী হয়ে যায় এবং বুঝতে পারে যে তার এবং কোচের বন্ধুত্বের মাঝে কেউ আসতে পারবে না। এদিকে দুটি প্রতিযোগী প্রতিযোগিতায় কোচের নাম দেখতে পেয়ে অনেক খুশি হয় এবং বলে যে তারা তো এই দিনের অপেক্ষায় ছিল। আর এভাবে এপিসোড 6 শেষ হয়ে যায়। তো এপিসোড 7-এ পরের দিন সন্ধ্যায় কোচে ও কাওরি যখন বাড়ি যাচ্ছিল তখন রাস্তায় হঠাৎ একটি কালো বিড়াল দেখে কোচে অস্বস্তি অনুভব করে। তখন কাওরি তাকে একটি পার্কে নিয়ে যায়। সেখানে কোচে কাওরিকে বলে যে ছোটবেলায় তার একটি কালো বিড়াল ছিল। একদিন খেলার সময় বিড়ালটির কারণে সে আঘাত পেলে তার মা বিড়ালটিকে কোথাও ফেলে দিয়ে আসে। কোচে বলে যে তার ছোটবেলার সময় অনেক খারাপ ছিল আর তারপর থেকে সে শুধু তার মায়ের আড়ালে ছিল। কিন্তু কাওরি তাকে বলে যে না, তুমি তোমার মায়ের আড়ালে নেই এবং তাকে বোঝায় তুমি যদি তোমার সর্বোচ্চটা দিয়ে পারফর্ম করো তাহলে তুমি তোমার জীবনের সেরা মুহূর্তগুলো উপভোগ করতে পারবে। তখন কোচে বলে জানি না কিভাবে, কিন্তু হয়তো আমি এটাই শুনতে চাচ্ছিলাম। এরপর কাওরি কোচের হাতের উপর হাত রাখে এবং তাকে ডিপ্রেসড না হওয়ার জন্য বলে এবং তাকে শান্ত থেকে পারফর্ম করতে বলে। এরপর কোচে কল্পনায় তার সেই ছোটবেলার বিড়ালটির সাথে কথা বলে। বিড়ালটি তাকে জিজ্ঞাসা করে তার সমস্যা কি এখনও রয়েছে, যে সে মিউজিক শুনতে পায় না, নাকি ঠিক হয়ে গেছে। কোচে বলে ঠিক তো হয়নি, কিন্তু সে এমন একটা মেয়ের সাথে পরিচিত হয়েছে যে সব কিছুর ঊর্ধ্বে মিউজিককে বিশ্বাস করে এবং সে ওই মেয়ের মতো মিউজিককে বিশ্বাস করে শেষ একবার চেষ্টা করে দেখতে চায়। পরের দিন প্রতিযোগিতা ছিল, তাই কোচে এবং তার বন্ধুরা প্রতিযোগিতার স্থানে পৌঁছায় এবং সেখানে পৌঁছে গিয়ে কোচে ব্যাকস্টেজে চলে যায়। সেদিন আমরা যে দুটি প্রতিযোগীকে দেখেছিলাম যারা প্রতিযোগিতায় কোচের নাম দেখে অনেক খুশি হয়েছিল, তারা কোচের জন্য অপেক্ষা করছিল।
আর তখন একটা ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারি যে ওরা দুজন ছোটবেলা থেকে কোচের প্রতিযোগী ছিল, যারা সেকেন্ড বা থার্ড হতো, কিন্তু কখনো প্রথম হতে পারতো না, কারণ প্রথম তো সবসময় কোচে হতো। আর এই দুজনের নাম ছিল আইজা ও এমি। কোচে যখন তাদের পাশ দিয়ে যাচ্ছিল তখন আইজা কোচেকে বলে সে তাকে চিনতে পেরেছে নাকি, কিন্তু কোচে বলে তার নামটা যেন কি ছিল। আর এ কথা শুনে আইজা অনেক রেগে যায় এবং ভাবে যে সে হয়তো তাদের ভুলে গেছে, কিন্তু এমি বলে যে সে কখনো তাদের চিনতই না, কারণ প্রতিযোগিতা শেষে সে তার রেজাল্টটা না দেখে বাড়িতে চলে যেত এবং তার প্রতিযোগী কারা ছিল তা কখনো জানতই না। তারপর প্রতিযোগিতা শুরু হয় এবং এক এক করে প্রতিযোগীরা পারফর্ম করতে আসে, আর এরপর পারফর্ম করতে আসে আইজা। আর এভাবে এপিসোড 7 শেষ হয়ে যায়। এপিসোড 8-এ আইজা অসাধারণ পিয়ানো প্লে করে, যা শুনে জাজেসরা সহ সকল অডিয়েন্স অনেক খুশি হয়। আর তখন আমরা জানতে পারি যে গত 2 বছর যাবৎ আইজাই বর্তমানে সেরা মিউজিশিয়ান, আর গত বছর সে এ প্রতিযোগিতা জয় করেছিল। তাকে বিদেশে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু সে যখন জানতে পারে যে এবছর কোচে প্রতিযোগিতায় যোগ দিচ্ছে, তখন সে বিদেশে না গিয়ে পুনরায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, কারণ সে সবসময় কোচেকে হারাতে চাইতো। এদিকে এমি ও কোচে ব্যাক স্টেজে থেকে আইজার পিয়ানো প্লে করা শুনছিল। পারফরম্যান্স শেষে আইজার রাগ নিয়ে ব্যাক স্টেজে আসে এবং কোচেকে বলে আমার পিয়ানো প্লে করা শুনলে? তখন কোচে আইজাকে বলে হ্যাঁ ভালোই ছিল। আর কোচের মুখে এমন কথা শুনে মুহূর্তের মধ্যেই আইজার রাগ হারিয়ে যায়। এরপর পিয়ানো প্লে করার জন্য আসে এমি। আর ব্যাক স্টেজে যখন কোচে ও আইজা এমির পিয়ানো প্লে করা শুনছিল, তখন আইজা কোচেকে বলে যে এমি হয়তো তোমাকে লাইক করে। তখন আমরা একটি ফ্ল্যাশব্যাক থেকে জানতে পারি যে কোচের কারণেই এমি মিউজিশিয়ান হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু তার মিউজিশিয়ান হওয়ার পর সে কোচেকে কখনোই সেভাবে পিয়ানো প্লে করতে দেখেনি। যে কোচে একদম পারফেক্ট পিয়ানো প্লে করত, সে কোথায় যেন হারিয়ে গিয়েছিল। আর আজ তাই সে প্রতিযোগিতায় একদম কোচের মতো নোট ফলো করে পিয়ানো প্লে করে, আর সে এর মাধ্যমে পুরনো সে কোচেকে ফিরে আনতে চাচ্ছিল, যে একদম পারফেক্ট পিয়ানো প্লে করত। আর এমির এমন অসাধারণ পারফরমেন্স দেখে সবাই অবাক হয়ে যায় এবং সবাই তাকে স্ট্যান্ডিং ওভেশন দেয়। আর এভাবে এপিসোড 8 শেষ হয়ে যায়। তো কেমন লাগলো এই 4টি এপিসোড তা কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না, এবং কি করলে আমার এক্সপ্লেনেশন আরও ভালো হবে তা আপনারা কমেন্টে জানাবেন, যাতে আমি আরও ভালো করতে পারি। এবং আশা করি আপনারা সবাই আমার পাশে দাঁড়াবেন। ধন্যবাদ।